জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবথেকে বড় খবর। ইরানের সাথে চরম প্রতারণার ফলাফল পেল সৌদি আরব। মুসলিম দেশ হয়েও আমেরিকার সাথে মিত্রতা এবং ইরানের সাথে শত্রুতা করায় সৌদি আরবের ওপর ক্ষেপে গেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের একের পর এক তাণ্ডবে স্রেফ ধ্বংসস্তূপ সৌদি। নতুন করে সৌদির তেল শোধনাগার এবং বিমানবন্দরে ভয়াবহ তাণ্ডব ইয়েমেনের হুথি বিদ্রোহীদের। থাকছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন বইছে এক উত্তাল ঝোড়ো হাওয়া। রক্তক্ষয়ী পাল্টাপাল্টি হুঙ্কারে কেঁপে উঠছে পুরো অঞ্চল, আকাশ থেকে শুরু করে সমুদ্রপথ সবখানি এখন যুদ্ধের কালো ছায়া। এই চরম উত্তেজনার মধ্যে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা প্রতিশোধ নিয়ে অব্যাহত রাখবে। সানার আকাশসীমা লঙ্ঘনের দুঃসাহসিক জবাব দিতে এবার সরাসরি সৌদি আরবের মূল ভূখণ্ডে আঘাত হানার কথা জানিয়েছে তারা। এদিকে ইরানের হাতে চলে এসেছে সবথেকে বড় অস্ত্র। যুক্তরাষ্ট্রের সাথে চলমান এই যুদ্ধে ইরান ব্যবহার করবে তাদের বিস্ময়কর সেই অস্ত্র, যা দেখে রীতিমতো টনক নড়েছে পশ্চিমাদের। থাকছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। নতুন যুদ্ধে আরও ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করবে ইরান। মধ্যপ্রাচ্যে আপাতত চলছে যুদ্ধবিরতি, কিন্তু ইরান কি সত্যি থেমে আছে, নাকি যুদ্ধের মাঠে ফিরে আসার আগেই এমন কিছু প্রস্তুতি নিচ্ছে তেহরান যা পরবর্তী সংঘাতের পুরো চিত্রটাই বদলে দিতে পারে? রাজনৈতিক বিশ্লেষক ও গেম থিওরি বিশেষজ্ঞ অধ্যাপক জিয়াং চুজেনের মতে ইরান ইতিমধ্যে পারমাণবিক বোমা তৈরির সমস্ত কাঁচামাল ও প্রযুক্তিগত প্রস্তুতি শেষ করে রেখেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাম্প্রতিক তথ্য বলছে ইরান তাদের ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে, যা বোমা তৈরির জন্য প্রয়োজনীয় 90-এর খুব কাছাকাছি। কিন্তু আন্তর্জাতিক যে এই পরমাণু বিশেষজ্ঞ যে দল, এরা যে তথ্যটা দিয়েছে, এটা দিয়েছে আরো 1 বছর আগে। এই 1 বছরের মধ্যে ইরানকে 90%-এ পৌঁছে যায়নি। আপনাদের কি মনে হয়? এদিকে ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প মুখে মুখে জেতার বুলি আওড়ালেও বাস্তবে কিন্তু চূড়ান্ত পরাজয়। মধ্যপ্রাচ্যে এক ইরান যুদ্ধেই মার্কিনীদের 750 জন সেনা ঘায়েল, অথচ মুখে মুখে বড় কথা ডোনাল্ড ট্রাম্পের। বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। যুদ্ধ জয়ের দাবি ট্রাম্পের মুখে, কিন্তু আমেরিকার যুদ্ধের হিসাবে এখন উঠে আসছে 750 পেরোনো আহত সেনার সংখ্যা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে 757 জন মার্কিন সেনা আহত এবং 18 জন নিহত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সর্বশেষ তথ্যেই মিলছে এমন হিসাব। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই ক্ষয়ক্ষতির হিসাব সামনে আসার দিনেই ট্রাম্প বলছেন ইরান পরিস্থিতি নাকি এখন খুব ভালো। তাহলে বাস্তব চিত্রটা আসলে কি? যে যুদ্ধকে ওয়াশিংটন বিজয় হিসেবে তুলে ধরছে, সেই যুদ্ধেই কেন বাড়ছে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা? আর এই ক্ষয়ক্ষতির পরও যদি ট্রাম্প যুদ্ধ চালিয়ে যেতে চান, তাহলে সামনে আমেরিকার জন্য কি অপেক্ষা করছে? সবশেষে দেখবেন যুক্তরাষ্ট্রের লাইফলাইন শেষ করতে চলেছে ইরান। যুক্তরাষ্ট্রের পরমাণু হামলার জবাব পরমাণুতেই দেবে ইরান, আর সে কারণেই নিউক্লিয়ার ফোর্স রেডি করে রেখেছে ইরানের IRGC বাহিনী। সব তৈরি ইরানে আছে, শুধু সময়ের অপেক্ষা। থাকছে সর্বশেষ প্রতিবেদন। পরমাণু শক্তি নিয়ে ক্রমেই গলার জোর বাড়াচ্ছে ইরান। সম্ভবত এমন শক্তি ইরান অর্জনই করে ফেলেছে। যুক্তরাষ্ট্র যদি পরমাণু বোমা ফেলে, তবে তেহরানও হাত গুটিয়ে বসে থাকবে না। একই অস্ত্র দিয়েই দেয়া হবে দাঁত ভাঙা জবাব। ঠিক এভাবেই আন্তর্জাতিক গণমাধ্যমে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠিন বার্তা দিয়েছেন ইরানি আইন প্রণেতা ও দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ফাদা হুসেইন মালেকি। এই হুঁশিয়ারির পরপরই বিশ্ব কূটনৈতিক বিশ্লেষক ও জনমনে কিছু প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রকে তাদের নিজস্ব ভাষায় জবাব দেওয়ার জন্য ঠিক কতটুকু পারমাণবিক সক্ষমতা রয়েছে ইরানের? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজর এড়িয়ে সত্যিই কি তারা পরমাণু বোমা বানিয়ে ফেলেছে, নাকি এটি শুধুই এক মনস্তাত্ত্বিক যুদ্ধ? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন বইছে এক উত্তাল ঝোড়ো হাওয়া। রক্তক্ষয়ী পাল্টাপাল্টি হুঙ্কারে কেঁপে উঠছে পুরো অঞ্চল, আকাশ থেকে শুরু করে সমুদ্রপথ সবখানি এখন যুদ্ধের কালো ছায়া। এই চরম উত্তেজনার মধ্যে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা প্রতিশোধ নিয়ে অব্যাহত রাখবে। সানার আকাশসীমা লঙ্ঘনের দুঃসাহসিক জবাব দিতে এবার সরাসরি সৌদি আরবের মূল ভূখণ্ডে আঘাত হানার কথা জানিয়েছে তারা। ইয়েমেনি সামরিক সূত্র জানিয়েছে দেশটির বিদ্রোহী সেনারা অত্যন্ত সুনির্দিষ্ট ও সফল দুটি সামরিক অভিযান পরিচালনা করেছে। আধুনিক ড্রাফট ও মানবহীন আকাশযান ব্যবহার করে সরাসরি আঘাত হানা হয়েছে সৌদি আরবের স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে। নাজরান বিমানবন্দর এবং আরামকো নাজরানের মতো অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত স্থানে এই হামলা চালানো হয়। ইয়েমেনি এই আকস্মিক আঘাতে থর থর করে কেঁপে উঠেছে সৌদির ভেতরের নিরাপত্তা ব্যবস্থা এবং দুই পক্ষের সংঘাত এখন নতুন মোড় নিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় এই হামলার সম্পূর্ণ দায় স্বীকার করেছেন। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে জানিয়েছেন যে ইয়েমেনের আকাশসীমায় যে কোনো ধরনের আগ্রাসন আর কখনো বরদাস্ত করা হবে না। সম্প্রতি সাদা গভর্নরেটের আকাশসীমায় সৌদি ড্রোনের বেপরোয়া অনুপ্রবেশের সরাসরি জবাব হিসেবেই এই সাঁড়াশি আক্রমণ চালানো হয়েছে। ইয়েমেন স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রতি ইঞ্চি মাটির সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো চরম মূল্য দিতে প্রস্তুত। এর আগে সানার পক্ষ থেকে বেশ কিছু ভয়ঙ্কর সামরিক সমীকরণ ঘোষণা করা হয়েছিল, যার মূল মন্ত্র ছিল অবরোধের বদলে অবরোধ, শত্রুর যে কোনো সামরিক জমায় যেখানেই হোক গুড়িয়ে দেওয়া এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। শুধু আকাশপথেই নয়, সৌদি আরবের বিরুদ্ধে কঠোরতম জলপথ অবরোধের ঘোষণা দিয়েছে সানা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইয়েমেনি বাহিনীর কঠোর হুঙ্কার ও অবস্থানের কারণে সৌদি আরব এখন ওই অঞ্চলে স্বাধীনভাবে কোনো জাহাজ পরিচালনা করতে পারছে না। 2022 সালের সেই ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক পৌঁছেছে এক চরম বিস্ফোরক অবস্থায়। সানার
সিনার বিমানবন্দরের ওপর সাম্প্রতিক আগ্রাসনের পরই মূলত এই আগুন আরও বেশি দাউ দাউ করে জ্বলে ওঠে। রাজধানী সানা সহ ইয়েমেনের বিভিন্ন প্রদেশের লাখ লাখ মানুষের অভূতপূর্ব জনসমর্থন ও গণমিছিলের শক্তি নিয়ে এই সামরিক পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে। সংঘাতের এই নতুন ও ভয়ানক অধ্যায় পুরো মধ্যপ্রাচ্যকে কোন পরিণতির দিকে নিয়ে যায় এখন সেটি দেখার বিষয়। নতুন যুদ্ধে আরও ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করবে ইরান। মধ্যপ্রাচ্যে আপাতত চলছে যুদ্ধবিরতি, কিন্তু ইরান কি সত্যি থেমে আছে, নাকি যুদ্ধের মাঠে ফিরে আসার আগেই এমন কিছু প্রস্তুতি নিচ্ছে তেহরান যা পরবর্তী সংঘাতের পুরো চিত্রটাই বদলে দিতে পারে? ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসির সর্বশেষ বক্তব্যে এমনই এক ভয়াবহ ইঙ্গিত পাওয়া গেছে। বাহিনীটি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হলে এবার আগের মতো অস্ত্র নিয়ে মাঠে নামবে না ইরান, বরং ব্যবহার করা হবে আরও উন্নত, আরও নির্ভুল এবং আরও ধ্বংসাত্মক অস্ত্র। অর্থাৎ প্রশ্নটা এখন শুধু ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধের নয়, প্রশ্ন হলো যুদ্ধ হলে ইরানের হাতে এবার কি থাকতে পারে। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ তাদের প্রকাশিত প্রতিবেদনে এ বিষয়ে জানিয়েছে বিস্তারিত। প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেব্বি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডের ধ্বংস ক্ষমতা আগের যুদ্ধগুলোর তুলনায় অনেক বাড়ানো হয়েছে। একটি ক্ষেপণাস্ত্রের শুধু পাল্লাই গুরুত্বপূর্ণ নয়, সেটি লক্ষ্যবস্তুতে কতটা নির্ভুলভাবে আঘাত করতে পারে এবং আঘাতের পর কতটা ক্ষতি করতে পারে সেটি যুদ্ধের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। মোহেব্বির দাবি, নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানের অস্ত্র আগের তুলনায় সব দিক থেকেই ভিন্ন হবে। অর্থাৎ আগের যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার অস্ত্রের সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে নতুন প্রজন্মের ওয়ারহেড। আইআরজিসির এই মুখপাত্রের বক্তব্য অনুযায়ী এসব ওয়ারহেড আরও নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। শুধু তাই নয়, বাড়ানো হচ্ছে ক্ষেপণাস্ত্রের পাল্লাও। আর এর অর্থ কি? দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানার সক্ষমতার সঙ্গে যদি আরও উন্নত ওয়ারহেড এবং বাড়তি নির্ভুলতা যুক্ত হয়, তাহলে ভবিষ্যৎ সংঘাতে ইরানের হামলার ধরন আগের চেয়ে অনেক বেশি পরিবর্তিত হতে পারে। এখানেই শেষ নয়, আইআরজিসির বক্তব্যে আরও একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে। ইরান নাকি এখনও নিয়মিতভাবে অস্ত্র উৎপাদন করে যাচ্ছে, অর্থাৎ যুদ্ধবিরতি থাকলেও সামরিক প্রস্তুতি থেমে নেই, বরং সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাতের কথা মাথায় রেখে সামরিক সক্ষমতা আরও বাড়ানোর কাজ চলছে। তাহলে কি ইরান ধরে নিচ্ছে সামনে আবারও সংঘাতের সম্ভাবনা রয়েছে, নাকি এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে তেহরানের কৌশলগত বার্তা যে পরবর্তী যুদ্ধ হলে আগের যুদ্ধের হিসাব দিয়ে ইরানকে বিচার করা যাবে না? কারণ ইরানের বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হলো ভিন্ন। ভিন্ন অস্ত্র, ভিন্ন সক্ষমতা, ভিন্ন পাল্লা, আরো বেশি নির্ভুলতা, আরো বেশি ধ্বংস ক্ষমতা। অর্থাৎ নতুন যুদ্ধ শুরু হলে ইরান আগের কৌশলেই ফিরে যাবে না, এমন একটি বার্তাই দিতে চাইছে আইআরজিসি। আর এই বক্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন উঠছে, পরবর্তী সংঘাত হলে ইরান আসলে কতটা প্রস্তুত? ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্র ভান্ডার, নতুন প্রজন্মের ওয়ারহেড এবং বাড়ানো পাল্লার অস্ত্র যদি সত্যি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তৈরি হতে পারে নতুন ধরনের চ্যালেঞ্জ। যুদ্ধ জয়ের দাবি ট্রাম্পের মুখে, কিন্তু আমেরিকার যুদ্ধের হিসাবে এখন উঠে আসছে 750 পেরোনো আহত সেনার সংখ্যা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে 757 জন মার্কিন সেনা আহত এবং 18 জন নিহত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সর্বশেষ তথ্যেই মিলছে এমন হিসাব। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই ক্ষয়ক্ষতির হিসাব সামনে আসার দিনেই ট্রাম্প বলছেন ইরান পরিস্থিতি নাকি এখন খুব ভালো। তাহলে বাস্তব চিত্রটা আসলে কি? যে যুদ্ধকে ওয়াশিংটন বিজয় হিসেবে তুলে ধরছে, সেই যুদ্ধেই কেন বাড়ছে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা? আর এই ক্ষয়ক্ষতির পরও যদি ট্রাম্প যুদ্ধ চালিয়ে যেতে চান, তাহলে সামনে আমেরিকার জন্য কি অপেক্ষা করছে? 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতির হিসাব এবার 750-এর সীমা ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের যুদ্ধ সংক্রান্ত তথ্য ভান্ডার অনুযায়ী এখন পর্যন্ত 18 জন মার্কিন সেনা নিহত এবং 757 জন আহত হয়েছেন। এর মধ্যে শুধু বুধবারই নতুন করে 50 জনের বেশি আহত সেনার তথ্য যোগ করা হয়েছে। অর্থাৎ যুদ্ধ থামার বদলে যত দীর্ঘ হচ্ছে, মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতির হিসাবও তত বড় হচ্ছে। এর আগেও ইরানের হামলা চলার মধ্যেই মার্কিন সামরিক ক্ষয়ক্ষতির সরকারি হিসাব থেকে 4 জন নিহত এবং কয়েক ডজন আহত সেনার তথ্য হঠাৎ কমে গিয়েছিল। পরে প্রতিরক্ষা বিভাগ জানায় এটি ছিল সাময়িক তথ্যগত সমস্যা। পরে আবার সেই সংখ্যা ফিরিয়ে আনা হয়, ফলে যুদ্ধের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এবার নতুন করে 757 আহতের হিসাব সামনে আসায় সেই বিতর্ক আরো জোরালো হয়েছে। অন্যদিকে যুদ্ধ বন্ধের আলোচনাও এখন অচলাবস্থায়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা এগোচ্ছে না, আর একই সময়ে হরমুজ প্রণালীও রয়ে গেছে বড় উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। অর্থাৎ একদিকে যুদ্ধ থামানোর কূটনৈতিক পথ আটকে আছে, অন্যদিকে সামরিক ক্ষয়ক্ষতির হিসাব ক্রমেই বাড়ছে। তারপরও ট্রাম্প বুধবার দাবি করেছেন ইরান পরিস্থিতি নাকি খুব ভালো। তো সংখ্যাগুলো বলছে অন্য গল্প। কারণ 18 জন নিহত, 757 জন আহত, এটা শুধু একটি সংখ্যা নয়। এর অর্থ হলো যুদ্ধের কয়েক মাসে শত শত মার্কিন সেনা সরাসরি সংঘাতের প্রভাবের মধ্যে পড়েছেন। আর যুদ্ধ যদি আবার আরো তীব্র হয়, তাহলে এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে সেটি এখন সবচেয়ে বড় উদ্বেগ। ট্রাম্পের মুখে যদি যুদ্ধের বিজয়ের গল্প হয়, তাহলে আমেরিকার নিজের সরকারি হিসাব বলছে
আসছে, এই বিজয়ের মূল্য কম নয়। 18 জনের প্রাণ গেছে, আহত হয়েছেন 757 জন, আর যুদ্ধ থামার কোনো পরিষ্কার পথ এখনো দেখা যাচ্ছে না। তাহলে সামনে কি ক্ষয়ক্ষতির এই সংখ্যা আরো বাড়বে, নাকি 750 পেরোনো এই হিসাবই শেষ পর্যন্ত ট্রাম্পকে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে? কারণ যুদ্ধের ময়দানে বিজয়ের ঘোষণা দেওয়া যত সহজ, সেই বিজয়ের মূল্য কতটা তার হিসাব লুকিয়ে রাখা ততটা সহজ নয়। পরমাণু শক্তি নিয়ে ক্রমেই গলার জোর বাড়াচ্ছে ইরান। সম্ভবত এমন শক্তি ইরান অর্জনই করে ফেলেছে। যুক্তরাষ্ট্র যদি পরমাণু বোমা ফেলে তবে তেহরানও হাত গুটিয়ে বসে থাকবে না। একই অস্ত্র দিয়েই দেয়া হবে দাঁত ভাঙা জবাব। ঠিক এভাবেই আন্তর্জাতিক গণমাধ্যমে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠিন বার্তা দিয়েছেন ইরানি আইন প্রণেতা ও দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ফাদা হুসেইন মালেকি। এই হুঁশিয়ারির পরপরই বিশ্ব কূটনৈতিক বিশ্লেষক ও জনমনে কিছু প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রকে তাদের নিজস্ব ভাষায় জবাব দেওয়ার জন্য ঠিক কতটুকু পারমাণবিক সক্ষমতা রয়েছে ইরানের? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজর এড়িয়ে সত্যিই কি তারা পরমাণু বোমা বানিয়ে ফেলেছে, নাকি এটি শুধুই এক মনস্তাত্ত্বিক যুদ্ধ? ইরান অফিসিয়ালি কখনোই নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করেনি, কিন্তু সামরিক ও গোয়েন্দা বিশ্লেষকদের মতে দেশটির হাতে ইতোমধ্যেই বেশ কিছু সুনির্দিষ্ট ও অপ্রকাশিত সক্ষমতা রয়েছে, যার উপর ভিত্তি করে তেহরান এই হুঙ্কার দিচ্ছে। কতটুকু পারমাণবিক উপাদান বা ইউরেনিয়াম আছে ইরানের? এমন প্রশ্নে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ রয়েছে। পারমাণবিক বোমা বানাতে 90% সমৃদ্ধির প্রয়োজন হলেও 60% থেকে 90%-এ পৌঁছাতে ইরানের মাত্র কয়েকদিন বা সপ্তাহের সময় লাগবে। অর্থাৎ তেহরান এখন পরমাণু বোমার থ্রেশহোল্ড বা দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। ইরানের মূল পারমাণবিক স্থাপনাগুলো মাটির শত শত ফুট গভীরে পাহাড় কেটে তৈরি করা হয়েছে। বিশেষ করে ফোর্দো এবং নাতানজের মতো ভূগর্ভস্থ প্ল্যান্টগুলো এতটাই সুরক্ষিত যে সাধারণ কোনো মার্কিন বা ইসরায়েলি বিমান হামলায় এগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। মালিকি স্পষ্ট করেছেন ইরান এখন সক্রিয় ও আক্রমণাত্মক নীতিতে অবস্থান করছে। তাদের খোররাম শহর 4 ও ফাত্তার মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে কয়েক মিনিটেই আঘাত হানতে সক্ষম। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্মারকের আলোচনা ভেস্তে যাওয়া এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার সংকটময় মুহূর্তে মালিকির এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি না মানলে এবং সামরিক পদক্ষেপ নিলে তার পরিণতি হবে মারাত্মক। তাছাড়া ইরানের অনেক উন্নত সামরিক সক্ষমতা ও গোপন অস্ত্র এখনো উন্মোচন করা হয়নি বলে দাবি করেছে তেহরান। সত্যিই যদি মধ্যপ্রাচ্যের আকাশে পারমাণবিক বোমার ধোঁয়া ওঠে, তা পুরো বিশ্বকে এক বিধ্বংসী ও অনাকাঙ্ক্ষিত মহাযুদ্ধের মুখে ঠেলে দেবে। আমরা গতকাল যে খবর দিয়েছিলাম সেই খবর কিন্তু আজকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এসেছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলেছে ইরানের উপরে মার্কিন প্রেসিডেন্ট পরমাণু বোমা হামলার পরিকল্পনা করছে। এই বিষয়টি নিয়ে গত এপ্রিল মাস থেকে মার্কিন প্রশাসন চিন্তা ভাবনা করে আসছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। টেলিগ্রাফ এমনই দাবি করছে। আমরা গত রাতেই রাশিয়ার কোনো কোনো গণমাধ্যমে খবর দেখেছি, আর আমি তো গত কাল দুপুর থেকেই বলছি, অর্থাৎ 17 আগস্ট থেকে আমি পরমাণু বোমা হামলার বিষয়টি এনেছি। আন্তর্জাতিক সব গণমাধ্যমে এই বিষয়ে খবর আসছে। তার মানে ব্যাপারটা ভেতরে ভেতরে খুবই কংক্রিট একটা খবর। এই অবস্থায় ইরান কি করবে সে কথাও বলেছি। ইরান নতুন করে জানিয়েছে যে শত্রুর যে কোনো হুমকিকে তারা চূড়ান্তভাবে ক্র্যাশ করে দেবে। এবছরে আমেরিকা এবং ইরানের মধ্যকার MOU কিন্তু গতকাল শেষ হয়ে গেছে মেয়াদ। সেক্ষেত্রে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাতের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ইরানের পক্ষ থেকে একদম সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে। আমেরিকাকে কয়েক সপ্তাহ সময় দেওয়া হয়েছে বা কিছুদিন সময় দেওয়া হয়েছে। এর ভেতরে যদি তারা হরমুজ প্রণালী থেকে ব্লকেট তুলে না নেয় এবং তারা যদি ইসলামাবাদ সমঝোতা যেটা হয়েছিল সেই সমঝোতায় ফিরে না আসে, অর্থাৎ কূটনীতি যদি ব্যর্থ হয়, তাহলে তারা সামরিক উপায়ে হরমুজ প্রণালীতে মার্কিন ব্লকেট ভেঙে দেবে। এই জায়গা থেকে একেবারেই মনে করার কারণ আছে যে আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘাতের নতুন পর্যায়ে শুরু হতে যাচ্ছে। এদিকে হরমুজ প্রণালীতে গত রাতেও একটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। হরমুজ প্রণালীর এই পরিস্থিতি আর ইসলামাবাদ সমঝোতার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে মারাত্মক রকমের অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং এ কারণে তেলের দাম বাড়ছে। গতকালকে আমরা $89 কথা বলেছিলাম, আজকে দেখা যাচ্ছে যে সেটা $91 ছাড়িয়ে গেছে প্রতি ব্যারেল তেলের দাম। আশঙ্কা করা হচ্ছে যে তেলের দাম প্রতি ব্যারেল খুব শিগগিরই $100 ছাড়িয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বার্তা দেওয়া হয়েছে। ইরানের সরকারি মহল থেকে বলা হয়েছে যে যদি আমেরিকা হরমুজ প্রণালীতে ব্লকেট তুলে না নেয় এবং যদি কূটনীতির পথে ফিরে আসে, দ্যাট ইজ কূটনৈতিক
প্রক্রিয়া যদি ব্যর্থ হয় তাহলে ইরান আমেরিকার উপর হামলা করবে। আমেরিকার উপর হামলা করা মানে হরমুজ প্রণালী বা এই অঞ্চলে মার্কিন বাহিনী যা মোতায়েন আছে তাদের উপর নতুন করে হামলা করবে এবং এই হামলা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়বে, অর্থাৎ এই অঞ্চলের বিভিন্ন দেশের উপরেও ছড়িয়ে পড়তে পারে। ব্যাপারটা এই রকম। এই আলোচনা কখন আসছে? এই আলোচনা আসছে মূলত দুটো প্রেক্ষাপট থেকে। একটা প্রেক্ষাপট হচ্ছে যে গতকাল 17 আগস্ট ইসলামাবাদ সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়ে গেছে, আর আরেকটা প্রেক্ষাপট হচ্ছে আমেরিকা নাকি ইরানের উপরে পরমাণু বোমা হামলার কথা বিবেচনা করছে এবং এখন আর নাকির পর্যায়ে নেই, এটা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এসেছে। সব জায়গায় বলা হচ্ছে যে পরমাণু বোমা হামলার ব্যাপারে এখনও আমেরিকা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে বিষয়টি বিবেচনা করছে এবং আরও আগে থেকেই এপ্রিল মাস থেকেই এই বিষয়টি বিবেচনা শুরু করেছে। এই যে দুটো অবস্থা, এমওইউ এর মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং পরমাণু বোমা হামলার কথা ফাঁস হওয়া, এই জায়গা থেকে ইরান কিন্তু শক্ত অবস্থানে গেছে এবং বলা হচ্ছে আমেরিকা যদি ইরানের উপরে কোনোভাবে পরমাণু হামলা চালায় তাহলে ইরান আরও শক্ত অবস্থানে যাবে। আমেরিকার যে পরিকল্পনা রয়েছে তার মূল জায়গা যেটা, সেটা হচ্ছে যে পিক এক্স নামে একটা পাহাড়ে ইরানের পরমাণু কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, এরকম একটা খবর কিন্তু আমি দুইবার ভিডিওতে দিয়েছি, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। যারা নতুন তারা শুনে নিতে পারেন। এই পিক এক্স পাহাড়ে ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করছে, এই অভিযোগ করছে আমেরিকা। আমেরিকা ধারণা করছে যে তাদের বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা যায়নি এবং যাবেও না। সেক্ষেত্রে পরমাণু বোমা মেরে ওই পিক এক্স পাহাড়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে হবে। সেক্ষেত্রে তারা সীমিত মাত্রায় হয়তো 2টো পরমাণু বোমা ব্যবহার করতে পারে, এইরকম খবর বেরিয়েছে। ইরানের উপরে তারা 2টো পরমাণু বোমা ব্যবহার করবে। তো 2টো পরমাণু বোমা যদি ব্যবহার করে তাতে যথেষ্ট ক্ষয়ক্ষতি হবে, তাতে কোনো সন্দেহ নেই। প্রচুর পরিমাণে মানুষের জীবন যাবে, তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু ইরান তখনও টিকে থাকবে এবং টিকে থাকলেই ইরান আরও বেশি শক্ত অবস্থানে চলে যাবে, আরও অ্যাডামেন্ট হবে এবং আমেরিকার বিরুদ্ধে মরণ আঘাত হানার চেষ্টা করবে ইরান। সেই আঘাতটা কী দিয়ে করবে সেটা তাদের ব্যাপার, আমি জানি না, বাট তাদের প্রস্তুতি সেরকম আছে। এবং সবচেয়ে বড় কথা, আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে যখন ইরান প্রতিরোধ গড়ে তুলেছে এবং এখন পর্যন্ত মূলত আমরা যা দেখতে পাচ্ছি তাতে আমেরিকা আর ইসরায়েল ইরানি প্রতিরোধের মুখে কোণঠাসা হয়ে পড়েছে। এই অবস্থায় পরিষ্কার বোঝা যায় যে ইরানের হাতে একেবারে কম কিছু নেই। ইরান যথেষ্ট শক্তি সামর্থ্য নিয়ে এই প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং ইরানের আইআরজিসির পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যে শত্রুর যে কোনো হুমকিকে তারা চূড়ান্তভাবে চুরমার করে দেবে। তো এই মুহূর্তে ইরানের সামনে সবচেয়ে বড় হুমকি পরমাণু বোমা হামলার হুমকি, সেটাকে তারা বিবেচনায় রাখছে এবং সেই হুমকি কীভাবে মোকাবেলা করবে ইরান সেটাও তারা ভাবছে। ইরানের সামরিক বাহিনী দেশের হাজার হাজার লাখ লাখ মানুষকে আমেরিকার বোমার তলে ফেলে দেবে এবং তারা মারা যাবে, এইটা দেখতে চায় না ইরানের সামরিক বাহিনী, তারা এটা দেখবেও না। সেক্ষেত্রে আমেরিকা যদি পরমাণু বোমা ব্যবহার করে তাহলে মরণপূর্ণ লড়াই হবে, এতে কোনো সন্দেহ নেই। এমওইউ এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে দুই পক্ষের মধ্যে কিন্তু চূড়ান্ত সংঘাতের বা আরও মারাত্মক বা নতুন পর্যায়ের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। কারণ এখন ইরান এবং আমেরিকা কেউ কোনো চুক্তির আওতায়, কোনো অঙ্গীকারের আওতায় নেই, প্রতিশ্রুতি কারোর সামনে কোনো কিছু নেই। সেক্ষেত্রে আমেরিকাকে হরমুজ প্রণালীতে ব্লকে ডাকতেই হবে যদি ইরানকে অর্থনৈতিকভাবে বা সামরিকভাবে দুর্বল করতে চায়। আর ইরানও জানে যে এই ব্লকেটের মাধ্যমেই আমেরিকা মূলত তাদের উপরে সবচেয়ে বেশি চাপ সৃষ্টির চেষ্টা করছে। অতএব ওই ব্লকেট যদি তারা ভেঙে দিতে পারে তাহলে আমেরিকার কৌশল কিন্তু ব্যর্থ হয়ে যাবে। ফলে আমেরিকা যতই ব্লকেট রাখার চেষ্টা করুক, হরমুজ প্রণালীতে ব্লকেট ভেঙে দেওয়ার চেষ্টা অবশ্যই ইরান করবে। এবং আমি একটা কথা বলি, হরমুজ প্রণালী এলাকায় অবশ্যই ইরান আপার হ্যান্ডে, এই কারণে এটা তাদের পরিচিত এলাকা, তাদের নিজস্ব জায়গা। আর আমেরিকা নৌযুদ্ধের জন্য, জাহাজ যুদ্ধের জন্য যে সমস্ত রসদ পাবে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের ঘাঁটি থেকে, সেই ঘাঁটিগুলো তো শেষ। পঞ্চম নৌবহরের ঘাঁটি একদম শেষ, মোটামুটি যা বলছে তাতে শ্মশানের মতো হয়ে গেছে। তাহলে এই জায়গা থেকে যেহেতু সাপোর্ট পাবে না, তাহলে তারা জাহাজে কতটুকু অস্ত্র এনে, কতটুকু গোলা বারুদ এনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে তারা ইরানকে পরাজিত করতে পারবে। ফলে মনে হচ্ছে এই হরমুজ প্রণালীতে আমেরিকার যে ব্লকেড, এই ব্লকেড এখন আমেরিকার জন্য খুব আশীর্বাদ হয়ে আসছে না, ইরানের জন্য তাদের খুব কার্যকর একটা কৌশল বা ফাঁদ হিসেবে এটা আসছে না, বরং এই হরমুজ প্রণালীতে ব্লকেড আমেরিকার জন্য হিতে বিপরীত হচ্ছে, এটা তাদের জন্য মরণ ফাঁদ হয়ে যেতে পারে। আমরা দেখেছি এখানে ব্লকেড বাস্তবায়ন করার জন্য আব্রাহাম লিঙ্কন নামে বিমানবাহী রণতরী এখানে দীর্ঘদিন ছিল, তারা কিন্তু খুব বড় কিছু করতে পারেনি। শুধু তাই না, আমরা আজ পর্যন্ত দেখিনি আমেরিকা কোনো একটা জাহাজকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালীর মাধ্যমে, হরমুজ প্রণালীর কোনো রুট ব্যবহার করে বের করে নিয়ে যেতে পেরেছে, একটাও যেতে দেয়নি ইরান। শুধু তাই না, নতুন করে ইরান আরেকটা হুমকি দিয়েছে, হুমকি না ঠিক, আরেকটা সতর্ক বার্তা দিয়েছে বিশ্বের বিভিন্ন জাহাজ কোম্পানিকে। এই সতর্ক বার্তা হচ্ছে এই যে ইরান বলেছে জাহাজ কোম্পানিগুলোকে, আপনারা কেউই
আমেরিকার নিরাপত্তার উপরে বা আমেরিকার নিরাপত্তা আশ্বাসের উপর ভরসা করে হরমুজ প্রণালীতে জাহাজ চালাবেন না। জাহাজ যদি চালাতে হয় তাহলে ইরানের কনসার্ন নিয়ে ইরানের নির্দেশিত পথে চালাতে হবে, আর তা যদি না হয় তাহলে কিন্তু প্রত্যেকটা জাহাজ আক্রমণের মুখে পড়বে। এবং এরই অংশ হিসেবে আমরা আজকেও কিন্তু দেখেছি খবরে যে গত রাতে হরমুজ প্রণালী এলাকায় একটা অজ্ঞাত প্রজেক্টাইল অর্থাৎ অজ্ঞাত একটা অস্ত্র আঘাত হেনেছে, ক্ষেপণাস্ত্র হোক ড্রোন হোক, একটা তেলবাহী জাহাজের উপর আঘাত এনেছে। জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে, হামলাটা হয়, সেখানে একজন ব্যক্তি আহত বা নিহত হয়েছে, বাকিরা সবাই সুস্থ আছে। তাদেরকে ওমানের নিরাপত্তা রক্ষীরা, নিরাপত্তা কর্মীরা বা কোস্টগার্ড উদ্ধার করেছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে ওমান উপকূল দিয়ে যাওয়ার সময় ইরানের অনুমোদন ছিল না বলে এই জাহাজ যেতে পারেনি। তাতে দেখা যায় যে হরমুজ প্রণালী এলাকায় ইরানের কথার বাইরে গিয়ে, তাদের দিক নির্দেশনার বাইরে গিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না। তাতে আমেরিকা হরমুজের এই পথ কখনোই একদম তাদের নিয়ন্ত্রণে নিতে পারবে এবং তাদের মতো করে পরিচালনা করতে পারবে এমন আশা বা এমন সম্ভাবনা আমরা দেখছি না। এইরকম একটা প্রেক্ষাপটে হরমুজ প্রণালী এবং তেলের বাজার, তেলের সরবরাহ নিয়ে অবশ্যই মারাত্মক রকমের আশঙ্কা তৈরি হয়েছে, উদ্বেগ তৈরি হয়েছে, ক্রাইসিস তৈরি হয়েছে। এবং আমেরিকা কিন্তু এই মুহূর্তে হরমুজ খোলা, হরমুজ সংকটের সমাধানটাই চাইছে বেশি। এবং তারা এটাও বুঝতে পেরেছে যে এখানে হামলা, যুদ্ধ করে হরমুজ প্রণালী খোলা যাবে না, তাহলে কিভাবে বের হয়ে যাওয়া যায় সেই চেষ্টা করছে। এখন ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালিয়ে, হয়তো পিকেক্স এলাকায় বোমা হামলা চালিয়ে বলবে যে আমরা ইরানের পরমাণু একদম ধ্বংস করে দিয়েছি, যুদ্ধে বিজয়ী হয়ে গেছে, চলে গেলাম, যুদ্ধ শেষ। এমন হতে পারে। আবার এমন হতে পারে যে এই হরমুজ প্রণালী এলাকাকে কেন্দ্র করে হয়তো ইরানের সাথে একটা বড় ধরনের সংঘর্ষ করে তারা চেষ্টা করবে, শেষ চেষ্টা, যে দেখি পারি কিনা। যদি না হয় তাহলে তারা হয়তো অন্য কোনো পথ ধরবে। তবে কোনোটাই তাদের জন্য স্বস্তির খবর নেই, কোনোটাই তেলের বাজারের জন্য আপাতত স্বস্তির খবর নেই। তেলের বাজারে কিন্তু আগুন লেগেছে। আমরা গতকালকে তেলের বাজারের যে দরদাম আপনাদেরকে জানিয়েছিলাম তার চেয়ে আবার বেড়েছে। গতকাল ছিল, আমি সর্বশেষ খবরে জানিয়েছিলাম, সম্ভবত $89 সামথিং, আর আজকে সেটা $91 পার হয়ে গেছে ব্র্যান্ড ক্রুড অয়েল। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যেটা, সেটা $85 পার হয়েছে। তার মানে তেলের দাম বাড়ছে এবং ফোরকাস্ট করা হচ্ছে যে আগামী কিছুদিনের ভিতরে তেলের দাম প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে যেতে পারে যদি পরিস্থিতির উন্নতি না হয়। তবে একটু আশার কথা আছে, গত পরশু দিন অর্থাৎ 16 তারিখে মাত্র 3টি জাহাজ চলেছিল, 17 তারিখে এই সংখ্যাটা আরেকটু বেড়েছে, তবে ডাবল ডিজিটে যায়নি। তার মানে 10টা জাহাজও হয়নি, এখনও অনেক অনেক বাকি। তেলের বাজার যদি স্বাভাবিক হওয়ার চেষ্টাও করে তাও কয়েক মাস লেগে যাবে। পরিস্থিতি যখন এমন এবং হরমুজ প্রণালী নিয়ে আপাতত আসার কোনো খবর জানা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, ঠিক এই রকম সময় ইরানের একটি গণমাধ্যম খবর দিচ্ছে, আল আলম টেলিভিশন চ্যানেল, আরবি ভাষার। তারা আরব কয়েকজন কর্মকর্তার সাথে বা কয়েক সূত্রের সাথে কথা বলে জেনেছে যে উপসাগরীয় আরব দেশগুলো আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার উপর আর তারা ভরসা করছে না। তারা বরং এখন চিন্তা করছে যে আমেরিকা যেহেতু তাদের নিরাপত্তা দিতে পারেনি এবং ব্যর্থ, এমনকি ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ করতে গিয়ে কোণঠাসা হয়ে পড়েছে, অতএব তারা আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার উপর আর ভরসা করছে না। বরং তারা এখন চিন্তা করছে দ্বিপক্ষীয়ভাবে ইরানের সাথে তার আলাপ আলোচনা করে যার যার সমস্যা সেই সমাধান করে নেবে এবং ইরানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াবে। ব্যাপারটা যদি তাই হয় তাহলে আপাতত মধ্যপ্রাচ্যের জন্য ভালো খবর। কিন্তু আমেরিকার সাথে ইরানের সংঘাতের চূড়ান্ত পরিণতি কি হয় তা এখনো অপেক্ষার ব্যাপার। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আমার প্রশ্ন বা আপনাদের মতামত জানতে চাই। আপনারা কি মনে করছেন? ইরান তো ক্রমেই অ্যাটাকিং মোডে যাচ্ছে এবং হরমুজ প্রণালীর একটা চূড়ান্ত ব্যবস্থা করতে যাচ্ছে। তাতে কি আপনাদের মনে হচ্ছে যে হরমুজ প্রণালীতেই আমেরিকা এবং ইরানের চূড়ান্ত সংঘাত হবে এবং জয় পরাজয় বা এই যুদ্ধের অবসানের ঘটনা এখান থেকেই ঘটবে? আপনাদের কি মনে হয়?